যে ডেটাবেসটা রয়েছে, আমরা যদি এখন বলি যে যাদের রিজিয়ন শুধুমাত্র ইস্ট রয়েছে তাদেরকেই শুধুমাত্র ডিসপ্লে করো বা তাদেরকেই দেখাও, তাহলে আমরা জানি প্রত্যেকে এই ফিল্ডের উপরে একটা ফিল্টার বসিয়ে দেব। ফিল্টার বসিয়ে দেওয়ার পর আমাদের ক্রাইটেরিয়া বেসিসে সেই ফিল্ডের রেকর্ডগুলো দেখতে পাবো, সেই ফিল্ডের রেকর্ডগুলো দেখতে পাবো। এবং যদি কেউ বলে যে আইটেম শুধু মাউস দেখতে চাই, সেটা ক্ষেত্রেও আমরা ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। কিন্তু ধরো কেউ বললো যে যাদের অ্যামাউন্ট ইজ লেস দ্যান 5000, অর্থাৎ যাদের সেলস অ্যামাউন্ট লেস দ্যান 5000 তাদেরকেই শুধুমাত্র দেখতে চাইছি, যাদের সেলস অ্যামাউন্ট লেস দ্যান 5000, তখন কিন্তু আমরা ফিল্টার শুধুমাত্র অ্যাপ্লাই করলে হবে না, ফিল্টারের মধ্যে গিয়ে আমরা কাজ করতে পারি। কেমনভাবে কাজ করতে, তাহলে তোমরা চলে আসছো হোম ট্যাবে। হোম ট্যাবের মধ্যেই পেয়ে যাচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টার অপশন। শর্ট অ্যান্ড ফিল্টারের মধ্যে আসার পর ফিল্টার অপশনটাকে অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর দেখো ফিল্টার আইকন প্রত্যেকের মধ্যে চলে এসেছে। আমরা যে কোনো ফিল্ড উপর বেস করেই ফিল্টার করতে পারি। যেমন এই ফিল্টার আইকনের উপর ক্লিক করা হলো, ক্লিক করার পর দেখো এখানে সমস্ত অ্যামাউন্টসগুলো শো হচ্ছে। যদি তোমার মনে হয় পার্টিকুলার শুধুমাত্র এই অ্যামাউন্টকে দেখবো, আমি সিলেক্ট অলটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর শুধু চাইছি যে কারা কারা 900 সেলস অ্যামাউন্ট করেছে, শুধুমাত্র 900কে টার্গেট হিসাবে দেখাবে। কিন্তু এখন যদি আমরা চাই যে 900 বা 5000 এর নিচে, অর্থাৎ সেখানে 4000 হতে পারে, 1000 হতে পারে, 5000 এর নিচে যে কোনো ভ্যালু হতে পারে, যাদের সেলস অ্যামাউন্ট শুধুমাত্র তাদেরকেই দেখবো। এক্স্যাক্ট অ্যাকচুয়াল কোনো ভ্যালু হিসাবে আমি দেখতে চাইছি না, যেটা ফিল্টারে এখান দিয়ে আমরা করতে পারবো। অর্থাৎ আমরা এখান দিয়ে কাজ করলে কি হবে, এক্স্যাক্ট আমার এটাই যাদের রয়েছে তাদের দেখতে পাবো। কিন্তু আমি চাইছি সেটা না, আমি চাইছি লেস দেন 5000 যাদের, তাদেরকেই দেখবো। তারা ইউজ করবে নাম্বার ফিল্টার্স অপশনটাকে। এটাকে ইউজ করার পর দেখো এখানে অনেক রকম অপশন দিয়ে দিয়েছে, ইকুয়ালস, গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন, টপ 10, অ্যাভাব অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ, অনেক অপশন দিয়ে দিয়েছে। তো আমরা চেয়েছিলাম কি লেস দ্যান, তাহলে লেস দ্যান অপশনটাকে ইউজ করো। লেস দ্যানের উপর ক্লিক করার পর ও জানতে চাইছে লেস দ্যান কত হতে হবে, বললাম 5000 হতে হবে। দেন ওকে করে দেবে। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখো অটোমেটিক্যালি তোমার সামনে যে রিপোর্টটা শো হচ্ছে, তাদের কিন্তু সবার সেলস অ্যামাউন্ট কত, লেস দ্যান 5000। একবার মিলিয়ে নিতে পারো, সবার সেলস অ্যামাউন্ট লেস দ্যান 5000। ওকে, আবার আমরা নর্মাল, ব্যাক টু নর্মাল হবো কি করে, এই ফিল্টার আইকনে অর্থাৎ অ্যামাউন্টের ফিল্টারের উপর ক্লিক করছো, চলে আসছো শর্ট অ্যান্ড ফিল্টার অপশন, এখান দিয়ে ফিল্টারটাকে সিম্পলি অফ করে দিচ্ছ। এটা তো হলো। এবার যদি কেউ বলে যে আমি চাইছি এমনটা যে আমরা তো একটা ফিল্ডের উপর বেস করে ফিল্টার অ্যাপ্লাই করলাম, আমি চাইছি 3টে বা একাধিক, 2 বা একাধিক ফিল্টারকে একসাথে নিয়ে ফিল্টার অ্যাপ্লাই করবো। অর্থাৎ কোশ্চেন এরকম আসলো, রিজিয়ন হতে হবে ইস্ট, আইটেম হতে হবে মনিটর, আর অ্যামাউন্ট হতে হবে গ্রেটার দেন 5000। এমন ব্যক্তি কজন আছে, অর্থাৎ ইস্টে মনিটর বিক্রি করেছে 5000-এর বেশি সেলস করেছে, সেরকম ব্যক্তির নাম আমি জানতে চাইছি। তখনই ইউজ করব কোন অপশানকে, অ্যাডভান্স ফিল্টার অপশানকে, যেটা কোথায় থাকে, ডেটা ট্যাবের মধ্যে থাকে। এবার দেখো যখন পরীক্ষার শেষে রেজাল্ট আউট হয়, তখন রেজাল্ট একটা জায়গায় ওয়াল আপ করা থাকে। আমরা যখন সেই জায়গা থেকে ফাইন্ড আউট করতে যাই, অর্থাৎ এই জায়গায় মনে করো ওয়াল আপ করা রয়েছে, এখানে মনে করো নেম রয়েছে, আর এখানে মনে করো মার্কস রয়েছে বা পাস বা ফেল রয়েছে। আমরা যখন ফাইন্ড আউট করতে যাব এই লিস্টের মধ্যে দিয়ে, আমাদের ক্রাইটেরিয়া কি হবে, অর্থাৎ আমাদের উদ্দেশ্যটা কি হবে, পাস ফেল হিসাবে খোঁজা নাকি নাম হিসাবে খোঁজা? হ্যাঁ, পাস ফেল হিসাবে আমি ফাইন্ড করবো রেকর্ডগুলোকে, নাকি নাম হিসাবে ফাইন্ড করবো? নাম হিসাবে ফাইন্ড করবো। তাহলে আমি বলতে পারি এই জায়গায় আমার লিস্ট বা ওয়াল আপ করা সেই রিপোর্টটা এইগুলো, অর্থাৎ টোটাল লিস্ট এরিয়া। আর আমি যে ক্রাইটেরিয়া বেসিসে এই লিস্টের মধ্যে থেকে আমার ডেটাটা ফাইন্ড আউট করব, সেই ক্রাইটেরিয়াটা আমি পাশে নোট করে নিই। আমি কি বলেছিলাম, রিজিয়ন হতে হবে, কন্ট্রোল সি করলাম, রিজিয়ন হতে হবে ইস্ট, তো আমি এখানে সিম্পলি লিখলাম EAST ইস্ট। আর হ্যাঁ, আইটেম হতে হবে মনিটর, কন্ট্রোল সি করলাম, আইটেমটাকে তুমি কপি পেস্ট করতে পারো, প্রয়োজন বোধে টাইপও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। মনিটর লিখলাম। তারপরে আসছে আমাদের অ্যামাউন্ট। অ্যামাউন্ট হতে হবে, অ্যামাউন্টটা পাশে রাখলাম, পাশে রেখে নিচে বললাম ইজ লেস দ্যান 5000 যেন হয়। তাহলে দেখো এই যে জায়গাটা, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। আর মধ্যে দিয়ে ওই টোটাল ডেটা এরিয়ার মধ্যে দিয়ে, এটাই আমাদের খুঁজে পাওয়া মেন উদ্দেশ্য। তাহলে বলতে পারি এটা আমাদের কি, ক্রাইটেরিয়া এরিয়া।
আর বলতে পারি কি এটা আমাদের লিস্ট এরিয়া বা অল ডেটা এরিয়া। তাহলে চলে আসছো তোমরা ডেটা ট্যাবের মধ্যে, কি রে ক্লিক করছি এখানে মাউস, ও আচ্ছা আচ্ছা ডেটা ট্যাবের কি সমস্যা, বুঝতে পারছি প্রবলেমটা। আমি মাউস কোথায় ক্লিক করছে, সেল কোথায় ধরছে, এটাই কাজ করছিলাম, হ্যাঁ এটাই কাজ করছিলাম। তাহলে এখানে আমরা আমাদের লিস্ট এরিয়া পেয়ে গেছি আর ক্রাইটেরিয়া এরিয়াও আমরা পেয়ে গেছি। এবার চলে আসছি কোথায়, ডেটা ট্যাবের মধ্যে চলে আসছি। দেখো অপশন পেয়ে যাবে সর্ট অ্যান্ড ফিল্টার গ্রুপের মধ্যে অ্যাডভান্স বলে অপশন পেয়ে যাচ্ছে। জাস্ট একবার ক্লিক করো, ক্লিক করার সাথে সাথেই ও তোমার সামনে জানতে চাইছে যে লিস্ট রেঞ্জ কোনটা, কোনটা হওয়া উচিত লিস্ট রেঞ্জ। আমরা এখনই জানলাম লিস্ট রেঞ্জ কোনটা হবে, একদম এসএল নাম্বার থেকে শুরু করে একদম হোল ডেটা এরিয়া, এটাই তো আমাদের লিস্ট এরিয়া বা ডেটা এরিয়া। তাহলে আমি পুরো ডেটা এরিয়াটাকে সিলেক্ট করে দিলাম। ও তারপরে জানতে চাইছে কি ক্রাইটেরিয়া রেঞ্জ, অর্থাৎ তোমরা কোনটা খুঁজতে চাইছো, তোমাদের উদ্দেশ্যটা কি। তাহলে কোনটা আমাদের ক্রাইটেরিয়া কোনটা, এইটা হবে ক্রাইটেরিয়া, অর্থাৎ টোটাল এরিয়াটাকে সিলেক্ট করে দেওয়া হলো। এবার তুমি শুধুমাত্র ওকের উপর ক্লিক করবে। দেখো ওই ক্রাইটেরিয়া বেসিসে যারা রয়েছে তাদেরকে তোমার সামনে কি করবে, ডিসপ্লে করে দেবে। দেখো ওকে করলাম, দেখো ওই ক্রাইটেরিয়া বেসে কেউ নেই বলছে, একজনও ব্যক্তি নেই যারা ওই ক্রাইটেরিয়া বেসে ম্যাচ করছে। তাহলে আমরা ব্যাক টু নর্মাল হবো কি করে, এই ক্লিয়ার অপশনটাকে ইউজ করবে। ক্লিয়ার অপশন ইউজ করলে আবার ব্যাক টু নর্মাল হবে। তুমি একবার মিলিয়ে নিতে পারো যে ইস্ট রিজিয়নে মনিটর সেল হয়েছে কোথায়, দেখে নাও তো ইস্ট রিজিয়নে মনিটর সেল হয়েছে, পাওয়া গেছে একটা রেকর্ড। ও কিন্তু বলেছে নেই আমার কাছে। সেলস অ্যামাউন্ট দেখো তো কত, 6000। আমরা চেয়েছিলাম কত হতে হবে, লেস দেন 5000 হতে হবে, তাহলে তো ম্যাচ করছে না। তাহলে আমি একটু জাস্ট মডিফাই করে তোমাদের দেখানোর জন্য আমি গ্রেটার দেন করে দিলাম, অর্থাৎ 5000 উপরে চাই। সিম্পলি ক্রাইটেরিয়াটা চেঞ্জ করলাম। পুনরায় আমি অ্যাডভান্সে আসলাম, পুনরায় লিস্ট রেঞ্জ সিলেক্ট করব। লিস্ট রেঞ্জ কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, লিস্ট রেঞ্জ সিলেক্ট করলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করব। ক্রাইটেরিয়া রেঞ্জের মধ্যে আসার পর আমরা এই জায়গাটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, দেখো ডিসপ্লে করছে তাদেরকেই যাদের মনিটর সেল হয়েছে ইস্টে এবং সেলস অ্যামাউন্ট কত, গ্রেটার দেন 5000। দেখো দেখো করে বোঝা যাচ্ছে, দেখো সকল আর গ্রেটার দেন 5000, তাহলে শুধুমাত্র তাদেরকেই ডিসপ্লে করছে। অর্থাৎ এখানে অ্যাডভান্স ফিল্টার ইউজ করলে আমরা কি করতে পারবো, একসঙ্গে একাধিক ফিল্ডগুলো নিয়ে ফিল্টার অ্যাপ্লাই করতে পারবো, এটাই এর প্লাস পয়েন্ট। এবার যেটা প্রবলেম আসছে যে আপনি যে রিপোর্টটা দেখাচ্ছেন এটা অরিজিনাল রিপোর্টটাকে নষ্ট করলো, বোঝা গেল না? অর্থাৎ অরিজিনাল ডেটা তো এই জায়গায় ছিল, তাহলে অরিজিনাল রিপোর্টটা তো নষ্ট করে দিলেন। তাহলে অরিজিনাল রিপোর্টটাকে নষ্ট না করে কিভাবে কাজ করবো, আমি ক্লিয়ার করলাম, ব্যাক টু নর্মাল হলাম। এবার দেখো অরিজিনাল রিপোর্টটাকে বাঁচিয়ে আমরা কিভাবে কাজ করবো। অ্যাডভান্সে আসছো, আসার পর সেম প্রসেসে তোমরা সিলেক্ট করে দেবে ডেটা এরিয়া এবং ক্রাইটেরিয়া এরিয়া, অর্থাৎ ক্রাইটেরিয়া রেঞ্জকে তোমরা সিলেক্ট করে দিচ্ছ যেমনটা আগের বারে করলে। সিলেক্ট করে দেওয়ার পরে একটা অপশন দেখবে কি বলছে, কপি টু অ্যানাদার লোকেশন, অর্থাৎ যেটা ফিল্টার হয়ে আসবে সেটাকে কপি করে আমরা অন্য লোকেশনে রাখতে চাই, তাহলে এই অপশনটাকে অন করে দেবে। ও বলছে কপি টু, কপি কোথায় হবে, তাহলে আমরা জায়গাটাকে সিলেক্ট করে দেবো। তবে খেয়াল রাখবে অ্যাডভান্স ফিল্টার কিন্তু ডিফারেন্স সিটে ওয়ার্ক করে না, অর্থাৎ তুমি যদি অন্য কোনো সিটের রেফারেন্স দাও ও কাজ করতে পারে না। আর সেকেন্ড প্রবলেম, অ্যাডভান্স ফিল্টারের ক্ষেত্রে যখন তুমি কপি টু অ্যানাদার লোকেশন দেবে, অনেক সময় কি করা হয়, অনেক সময় লোকেশনে তোমরা এইভাবে সিলেকশন করে দাও বা লোকেশনে তোমরা এইভাবে সিলেকশন করে দাও, এইটা করলে কিন্তু অ্যাডভান্স ফিল্টার কাজ করবে না, এরর আসবে। কেন কাজ করবে না, দেখো তুমি যে ডেটাটা দেখতে চাও সেটা তুমি অ্যাকচুয়াল শিওর কি করে এইটুকুর মধ্যে বসবে। ওকে, এইটা পুরো মার্ক করে দেওয়ার উদ্দেশ্য হলো আমার ডেটা এর মধ্যেই চাই। যখন দেখবে ডেটা এর মধ্যে বসতে পারছে না তখন এরর শো হয়ে যাবে। তাই তোমরা কি করবে, তোমরা জাস্ট একটা সেলকে সিলেক্ট করে দেবে, যে কোনো জায়গায় একটা সেলের উপর জাস্ট ক্লিক করে দেবে। সেলের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে ওকে করবে। ওকে করার সাথে সাথে দেখো দেখো জিনিসটা খেয়াল করে আমরা একটু ড্র্যাগ করে নিচের দিকে যাই, স্ক্রল ডাউন করলাম, দেখো তো কপি হয়ে অরিজিনাল রিপোর্ট কিন্তু সেম আছে, দেখে নাও অরিজিনাল রিপোর্ট সেম আছে, কিন্তু তারপরে আমাদের যে রিপোর্টটা আসা উচিত ছিল সেই রিপোর্টটা এসছে কিনা একবার মিলিয়ে নাও তো, যে আমরা যেমনটা চেয়েছিলাম সেই রিপোর্টটা কি আলাদাভাবে চলে এসছে। তাহলে এই হলো কপি টু অ্যানাদার লোকেশনের সুবিধা। ওকে, এবার অ্যাডভান্স ফিল্টারে আদার্স কিছু না, একদম ইজি ব্যাপার। এবার তবে কয়েকটা জিনিস খেয়াল রাখবে যেগুলো আমি বলে দিচ্ছি, অত বেশি কাজ করতে হবে না। আমি এখান থেকে ডিলিট করে দিলাম রেকর্ডগুলোকে, অর্থাৎ ফিল্টার হয়ে যেগুলো এসছে সেগুলোকে একটু ডিলিট করে দিতে চাইছি। হ্যাঁ, কত দূর চলে গেল।
ডিলিট করলাম। এবার যেটা খেয়াল রাখাও দরকার, একই প্রসেসে সর্বদাই কাজ হবে, কিন্তু ক্রাইটেরিয়া যখন একটু চেঞ্জ হবে, যদি কেউ বলল যে এ দিয়ে যাদের নাম রয়েছে তাদেরকেই দেখতে চাই, তাহলে নেমের জায়গায় কী লিখবে, নেম ফিল্ড নেবে, অর্থাৎ এই সেলসম্যান কন্ট্রোল সি কপি করছো, ক্রাইটেরিয়াতে যখন লিখবে তখন কেমন হবে, এখানে কন্ট্রোল ভি পেস্ট করছো, জাস্ট এ লিখে দেবে, ওকে। তাহলে এ দিয়ে যাদের নাম তাদেরকেই শো হবে। অনেক সময় বলবে অ্যামাউন্ট ইজ বিটুইন যেন 5000 টু 10,000 থাকে, তখন কেমনভাবে লিখবে, তখন অ্যামাউন্টের পাশে আরেকটা অ্যামাউন্ট কপি পেস্ট করে নেবে, আর এখানে লিখে দেবে লেস দ্যান যেন 10,000 হয়, ঠিক। ইজ বিটুইন বোঝালে এইভাবে লিখবে। কখনো কখনো বলবে ইস্ট রিজিয়ান ছাড়া বাকিদের দেখতে চাই, ইস্ট রিজিয়ানটা বাদ দিয়ে সবার দেখতে চাই, তাহলে তখন তুমি কেমনভাবে লিখবে, ইস্টের আগে অর্থাৎ এর আগে একটা লেস দ্যান একটা গ্রেটার দ্যান সিম্বল ইউজ করবে, ইকুয়াল নট ইকুয়াল, অর্থাৎ এই সিম্বলটার উদ্দেশ্য হলো নট ইকুয়াল, অর্থাৎ এটা চাই না, এটা বাদ দিয়ে বাকি সবাইকে দেখতে চাই, ওকে। এই জায়গাগুলো একটু খেয়াল করবে, আদার্স কিছু নেই এর মধ্যে, সেম লজিকে কাজ হবে ক্রাইটেরিয়াতে। হ্যাঁ, তো বলছি অ্যামাউন্ট দুটো লিখলেন, ওই গ্রেটার দেন 500 আর লেস দেন 10,000, ওই দুটো কি একটা সেলের মধ্যে লিখলে কাজ করবে? না দুটো সেল না, একটা ভালো কোশ্চেন বলেছে যে যদি আমরা এটাকে একসঙ্গে লিখি তাহলে কি কাজ করবে, কখনোই কাজ করবে না। আরেকটা জিনিস, যদি বলে দেয় আমি মনিটর সাথে কিন্তু মাউস দেখবো, মনিটর প্লাস মাউস দুটো আইটেম দেখবো, তখন উপর নিচে বসিয়ে দেবে, অর্থাৎ যখন কোনো লিস্ট বলবে লিস্ট আকারেই শো করবে, আর ভ্যালু যদি বিটুইন বোঝায় তাহলে পাশাপাশি লিখবে। এই কয়েকটা প্যাটার্ন একটু মনে রাখলেই ব্যাস, আর কিছু দরকার পড়বে না। তাহলে কি করলাম, ইজ ভ্যালু বললে তখন পাশাপাশি লিখছো, আর লিস্ট বললে উপর নিচে লিখবে, আর নট ইকুয়াল বললে এটা লিখছো, আর ফার্স্ট ক্যারেক্টারকে শুরু করলে তাহলে ফার্স্ট ক্যারেক্টারটাই লিখছো, ব্যাস, আদার্স কোনো কোয়ারি এখানে আসবে না। চলো এটাকে আমরা ক্লোজ করলাম। এবার আমরা যেটা আজকের কাজ করব, পাইভট টেবিল নিয়ে একটু কাজ করব। পাইভট টেবিলটা জিনিসটা কি একটু আগে বুঝে নাও। যেমন আমরা ফিল্টার, অ্যাডভান্স ফিল্টার ইউজ করলাম, সেরকমই পাইভট টেবিল ওয়ান টাইম অফ ফিল্টার। ও কি করে, ও প্রত্যেকটা, যেমন এখানে আমরা যখন ফিল্টার করেছিলাম তুমি খেয়াল করেছো যে ইস্ট এবং মনিটর অর্থাৎ এই টাইপের রেকর্ড বারবার রিপিটেড হয়েছিল, কিন্তু সেগুলোকে ক্যালকুলেশন করেনি, অর্থাৎ টোটাল কোয়ান্টিটি এত, টোটাল সেলস এত, টোটাল রেট এত, এই ক্যালকুলেশনটা ও করতে পারেনি। এই পাইভট টেবিল কি করবে, তোমার ডেটা ফিল্টার করার সাথে সাথে ক্যালকুলেশন করবে, ওকে। এবং যখন রিপিটেড ডেটা হবে, অর্থাৎ একই ডেটা রিপিট হবে, তখন সেটা কি করবে, মার্জ করবে। এই সুবিধাগুলো কে দেবে, পাইভট টেবিল দেবে। তো পাইভট টেবিল বা পিভট টেবিল কল করতে পারো, PIVOT, ওকে। তাহলে এখানে আমরা পুরো ডেটাটাকে সিলেক্ট করলাম। দেখো পাইভট টেবিলে যাওয়ার আগে কি করতে হচ্ছে, পুরো ডেটাটাকে সিলেক্ট, এটা কিন্তু ভালো করে দেখে নাও, কারণ কাজ কিন্তু ফিনিশিং টাচ এই ড্যাশবোর্ডেই হয়, অর্থাৎ রিপোর্টিং যা হবে অ্যাডভান্স এক্সেলে ড্যাশবোর্ডেই হবে রিপোর্টিং। এই পাইভট টেবিল কোথায় থাকে, ইনসার্ট ট্যাবে একদম ফার্স্ট অপশন পাইভট টেবিল অপশন রয়েছে, খেয়াল রাখবে প্রত্যেকেই, কিন্তু লিখবে না পরে, খেয়াল রাখবে। তা আমি ক্লিক করলাম পাইভট টেবিল, ও বলছে কি টেবিল রেঞ্জ, অর্থাৎ আমরা জানি আমাদের টেবিল অর্থাৎ লিস্ট এরিয়া কথা বলছে, অলরেডি সিলেক্টেড ধরে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার বলছে তুমি কি পাইভট টেবিলটা নতুন ওয়ার্কশিটে চাও নাকি এক্সিস্টিং ওয়ার্কশিটের মধ্যে চাও। তাহলে আমরা যদি নিউ করি, নতুন একটা সিট জেনারেট হয়ে যাবে এখানে, যার মধ্যে পাইভট টেবিলের কাজগুলো রিপোর্টিং হবে। আর যদি বলো না এক্সিস্টিং সিটে চাই, তাহলে এক্সিস্টিং সিট অপশনটাকে সিলেক্ট করার পর তুমি লোকেশন হিসাবে কিভাবে সিলেক্ট করবে, যেমন অ্যাডভান্স ফিল্টারের মধ্যে একটা সেলকে সিলেক্ট করেছিলে, ওই রকম ভাবে এখানেও একটাই সেলকে মার্ক করবে। অর্থাৎ ধরো মনে করো আমি এই জায়গায় চাই, তাই একটা সেলকে মার্ক করো, তুমি এইভাবে কখনোই করবে না, সিলেকশনের জায়গায় একটাই সেলকে মার্ক করে দিচ্ছ। আমি বোঝানোর সুবিধার্থে এবং ক্লিয়ার রিপোর্টিং এর জন্য নিউ ওয়ার্কশিট সিলেক্ট করলাম, ওকে, তাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে, ওকে করলাম। তুমি দেখো সিট 2 বলে একটা নতুন সিট জেনারেট হয়েছে, এটা ছিল না, কিন্তু এই সিটের মধ্যে আমাদের এই যে পাইভট টেবিলের টেবিলটা চলে এসেছে বা পপআপটা চলে এসেছে। এবার অনেক সময় এই যে পাইভট টেবিল ফিল্ডস বলে একটা রয়েছে, এটা দেখতে পাওয়া যায় না, এটা খুব বড় একটা প্রবলেম, অনেক সময় দেখতে পাওয়া যায় না। তখন তুমি কি করবে, তুমি হাজারো চেষ্টা করলে ওই জিনিসটা আনতে পারবে না, কিন্তু ওই জিনিসটা না আনলে পাইভট টেবিলের কোনো রকম কাজ তুমি করতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে পাইভট টেবিল যখন কাজ করবে না, পাইভট টেবিল অ্যানালাইজ বলে ট্যাব খুলে যাবে, একদম লাস্ট অপশন কি নাম, ফিল্ড লিস্টটাকে অন করে দেবে, দেখলেই ওই চলে আসবে। এখানে আমি জানতে চাইছি যে আমার এই বিজনেসে কতজন সেলসম্যান রয়েছে, তাহলে তুমি কি করবে, এই যে ফিল্ডগুলো দেখতে পাচ্ছ সমস্ত ফিল্ড রয়েছে, তাহলে আমাদের সেলসম্যানগুলো কোন ফিল্ডে ছিল, সেলসম্যান নামেই ফিল্ডে ছিল,
জাস্ট ক্লিক করে দাও, দেখতে পাচ্ছ সেলসম্যানের নামগুলো রিপিটেড নেই কিন্তু সিম্পলি একবার রয়েছে। এবার আমি চাইছি যে এই সেলসম্যানের নামের পাশাপাশি কে ক টাকা ইনকাম করে দিয়েছে দেখাক, তাহলে তুমি এর পাশেই লিখে দেবে কি অ্যামাউন্টটাকে অন করে দেবে। দেখো তো অজিত কুমার এত টাকা সেল করে দিয়েছে, আবার অমিত এত টাকা সেল করে দিয়েছে, এই প্রত্যেকটা ব্যক্তি এই টাকা সেল করে দিয়েছে, আমার টোটাল টার্নওভার ভ্যালু হলো এত টাকা। তাহলে এইভাবে আমি রিপোর্ট করে দিতে পারি। এবং আমি জানতে চাইছি এ কত পিস মাল বিক্রি করে দিয়েছে, অর্থাৎ সে কোয়ান্টিটি আমি পাশে রাখতে চাইছি, তাহলে কোয়ান্টিটিটাকে অন করে দাও। দেখো কোয়ান্টিটিটাও সে ক্যালকুলেট করে দিয়ে দিয়েছে, যে অর্থাৎ অজিত কুমার এত পিস প্রোডাক্ট বিক্রি করে দিয়েছে, টোটাল আমার কাছে এত প্রোডাক্ট সেল হয়েছে। ওকে, আমার প্রফিটের মার্জিনটাও এখানে রাখতে চাইছি, তাহলে আমরা সেলসম্যানের নাম অনুযায়ী প্রফিটটাকে আমরা এখানে মেনশন করে দিলাম। ওকে, তাহলে এই রিপোর্টটা কি হলো, আমরা উপরে মার্ক করে রেখে দিতে পারি সেলসম্যান ওয়াইজ সেলস কোয়ান্টিটি অ্যান্ড প্রফিট রিপোর্ট, তাই তো নাকি? তাহলে প্রত্যেকটা সুন্দরভাবে সে অ্যানালাইজ করে নিতে পারবে, একদম কোনো কিছু করতে হবে না, আমরা কোনো ফাংশনও ইউজ করলাম না, অটোমেটিক্যালি চলে আসলো। এবার অনেক সময় প্রবলেম হয়ে থাকে কি, দেখো কোয়ান্টিটির যে জায়গাটা অজিত মনে করো আজকে আমাকে দুটো প্রোডাক্ট বিক্রি করেছে, তোমাকে 3টে প্রোডাক্ট বিক্রি করেছে, তার মানে অজিতের কোয়ান্টিটি কত হলো 5টা হলো। এবার আমি চাইছি না কোয়ান্টিটি না, ও কতগুলো বিল জেনারেট করেছে, কতগুলো বিল জেনারেট হবে, তাহলে 2টো বিল জেনারেট হবে, কারণ দুজনকে সেল করেছে, কেউ 10 পিস নিতে পারে, কিন্তু আমি সেটা জানতে চাইছি না কত পিস কাস্টমার হয়েছে, আমার টোটাল কাস্টমার কত সেটা জানতে চাইছি। তাহলে এখানে কি করা উচিত, কি করলে সেটা আসবে, এটা তো ভাবতে হবে, এটা তো অনেক সময় দরকার পড়তেই পারে, যে আমার কত পিস বিল পাস হয়েছে সেটা জানতে চাইছি, তাহলে সেটা ক্ষেত্রে কি করা উচিত? এটা কিভাবে এসছে, এই রিপোর্টিংটা কিভাবে এসছে, এইটা কিভাবে, এই অ্যামাউন্টটা কিভাবে এসছে, বা এই অ্যামাউন্টটা কিভাবে এসছে আগে একটু ক্লিয়ার, টোটাল করে, অর্থাৎ সাম ফাংশন ইউজ হয়েছে। ওকে, এটা সাম ইউজ হয়েছে, এটা সাম ইউজ হয়েছে। আমি একটু চেক করে ভেরিফাই করতে চাইছি যে আমরা ঠিক বলছি না ভুল বলছি। তো চলে আসবে টেবিলের উপর ক্লিক করার পর অটোমেটিক্যালি সেই ট্যাবটা চলে আসবে, দেখতে পাচ্ছ ভ্যালুজের মধ্যে কি লেখা আছে, সাম অফ অ্যামাউন্ট, সাম অফ কোয়ান্টিটি, সাম অফ প্রফিট। আচ্ছা আমাকে একটা কথা বলে, কোয়ান্টিটিটা যদি আমি সাম না করে কাউন্ট করি তাহলে কি প্রবলেম সলভ হবে? আমি যে প্রবলেমটার কথা বললাম যে আমার কতগুলো বিল হয়েছে, কতগুলো সেল হয়েছে, তাহলে কি কাউন্ট ফেললে কি কাজ হবে? হবে। চলো আমার আরেকবার তাহলে কোয়ান্টিটি লাগবে নাকি, আরেকবার কোয়ান্টিটি লাগবে। আচ্ছা কোয়ান্টিটিটা এখানে যেটা রয়েছে এটার উপর যদি অ্যাপ্লাই করতে কীভাবে করবো, কোয়ান্টিটি এই যে রয়েছে না সাম অফ কোয়ান্টিটি, এর উপর একবার লেফট ক্লিক করবে, দেখো তো অপশন আছে ভ্যালু ফিল্ড সেটিং, ক্লিক করবে, কি বলা রয়েছে সাম, আমরা কি বলবো কাউন্ট। ওকে, দেখো তো তাহলে কতগুলো বিল দিয়েছে ও 84, টোটাল এতগুলো বিল জেনারেট হয়েছে, এবার গল্প আসলো, আমি কন্ট্রোল জেড করলাম, আগের অবস্থায় ফিরিয়ে আনছি। এবার গল্প আসলো, এটা তো নাম ওয়াইজ করলেন, আমি চাইছি রিজিয়ন ওয়াইজ এরকম একটা রিপোর্ট শো করা, আমি তাহলে বুঝতে পারবো কোন রিজিয়নে বেশি সেল হয়, কোন রিজিয়নে আমার ফোকাস করা উচিত। 12টার ব্যাচে না, 12টার ব্যাচ তো নতুন ব্যাচ, শুক্রবারের ব্যাচ দেখুন। আচ্ছা তাহলে এখানে আমরা কি করলাম, যে এই জায়গায় আমরা যেমন নাম দিয়ে রিপোর্টিং করলাম, আমি চাইছি রিজিয়ন দিয়ে রিপোর্টিং করব, তাহলে কিভাবে করব, দেখো চলে আসছি আমি সেই ডেটাবেসের মধ্যে, আবার আমাকে কি করতে হবে, পাইভট টেবিল ইনসার্ট করতে হবে না, এবার কিন্তু আমি বলবো না নতুন ওয়ার্কশিট, কারণ কি ওই সিটের মধ্যেই চাই একসঙ্গে দেখাতে চাই, তাহলে বলবো কি এক্সিস্টিং ওয়ার্কশিট। এই একটা প্রসেস দেখে নাও, আমরা নর্মালি আবার সিলেক্ট করবো ডেটাবেসটাকে, আবার দেখো কোথায় যাব, ইনসার্টে যাব, পাইভট টেবিলে যাব, এখান দিয়ে আবার বলবো এক্সিস্টিং ওয়ার্কশিট, আর সেইটার লোকেশন দেবো কোথায়, সিট নাম্বার 2তে ছিল, সিট নাম্বার 2তে যাব, গিয়ে কোনো একটা সেলকে সিলেক্ট করে এটাই করবো, করে ওকে করলাম, দেখো তো ওখানে আবার একটা পাইভট টেবিল 2 চলে এসেছে। এবার আমরা এখানে যার যেমনটা লাগবে, অর্থাৎ আমরা বলেছিলাম কি রিজিয়ন বেস করে রিজিয়নটাকে অন করলাম, চলে এসছে রিজিয়ন বেস করে আমার অ্যামাউন্ট চাই, কোয়ান্টিটি চাই, প্রফিট চাই, আর এটা কি জানো আর কিছু না মনে হয়, দেখো আর কিছু না, ব্যাস ক্লিয়ার। এবার প্রবলেম আসলো, রিজিয়ন তো বেস করে হলো, এবার আইটেমের উপর বেস করে দেখান, তাহলে সেম প্রসেসে যাব। কিন্তু যারা একটু
সিনিয়র তারা কিন্তু এতটাও বারবার ডেটাবেস সিলেক্ট করে পাইভট টেবিল ইনসার্ট করবে না। এখানে চেঞ্জ করলে তো অটোমেটিক এও চেঞ্জ হয়ে যাবে না, মানে তখন আর তো এই যেমন রিজিয়ন ওয়াইজ দেখছি তখন রিজিয়ন ওয়াইজও পাবে না। তাহলে তোমাকে চেঞ্জ করে, তোমাকে দরকার কি আরেকটা নতুন দরকার এখানে, তাই না? তাহলে তুমি কি করবে, তুমি অ্যাডভান্টেজ নেবে কি হবে, এটাকেই কন্ট্রোল প্লাস সি করো, কপি করো, আর নিচেতে আমরা কন্ট্রোল প্লাস ভি পেস্ট করলাম, কিন্তু রিপোর্ট তো সেম এসছে না, কিন্তু পাইভট টেবিল 3 হয়ে গেছে এটা, সেটা কি বুঝতে পারছো? এবার আমরা কি করে দেব, এখান দিয়ে আমার যেটা লাগবে সেটাকে অন করে দেব, বোঝা গেল না? তাহলে আমার লাগবে কি আইটেম ওয়াইজ, তাহলে সরি স্যার সব অফ করে দিলে কি হবে, আমি কপি করে হ্যাঁ যদি এখানে সব অফ করে দিই তাহলে কি সব মানে আগের মতো আসবে? একদম ফাঁকা যে টেবিল মতন এসেছিল সেরকমই আসবে। যে ধরো আমি এখানে সব অফ করে দিলাম, তাই করলাম না। আর এটা কি আছে, অ্যামাউন্ট, পাইভট টেবিল 3 হয়ে চলে এসেছে। আর আমাদের যেটা প্রয়োজন ছিল আইটেম, তারপর থাকবে অ্যামাউন্টটা, তারপর থাকবে কোয়ান্টিটিটা, তারপর থাকবে প্রফিটটা। ওকে, তাই চলে এসেছে। দেখো আমাদের 3টে রিপোর্ট হলো, নাম ওয়াইজ হলো, রিজিয়ন ওয়াইজ হলো, আইটেম ওয়াইজ হলো, ঠিক আছে? এবার যেটা আসছি, আমি মান্থলি বেসে রিপোর্ট চাই। দেখো ডেটাবেসকে দিয়ে আগে বলিয়ে নেবে যে ও কি কি পারবে। এখন যদি কেউ বলে, ধরো মনে করো মান্থ পেয়ে যাচ্ছে, নাম পেয়ে যাচ্ছে, প্রোডাক্ট পেয়ে যাচ্ছে, সিটি ওয়াইজ রিপোর্ট চাই, সেটা তো পারবে না, কারণ ডেটাবেস সেটা নেই। তাহলে এখানে আমি মান্থলি বেসে রিপোর্ট দিতে পারবো, হ্যাঁ কি না? তাহলে সেটা কীভাবে দেবো, ডেটাবেসের মধ্যে কোনো চেঞ্জেস, দুটো প্রসেস আছে, ডেটাবেসের মধ্যে চেঞ্জেস করে মান্থ বের করে নাও, অর্থাৎ এখানে একটা ফিল্ড অ্যাড করে মান্থ ফিল্ড করে দাও। আর মান্থ ফিল্ড করার দরকার নেই, কারণ এখানে অলরেডি ডেট রয়েছে, ডেটের মধ্যে মান্থ পাবো, ইয়ার পাবো এবং কোয়ার্টার পাবো, তাই না? তাহলে চলো ডেটাবেস সিট টুলের মধ্যে চলো। তাহলে আমি এটাকেই আবার আর জেনারেট করছি না, এটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল ভি অ্যাপ্লাই করে দিচ্ছি। কন্ট্রোল সি করলাম, আবার আমরা কন্ট্রোল ভি করলাম। আমি চাই না আইটেম, আমি চাই না অ্যামাউন্ট, আমি চাই না কোয়ান্টিটি, কিছুই চাই না। আমি চাইছি কি, আমি চাইছি মান্থলি বেস। দেখতে পাচ্ছ মান্থ ডিসপ্লে হচ্ছে, কারণ কেন ডিসপ্লে হচ্ছে, মান্থ তো এখানে টেবিলে নেই, দেখো মান্থ কোথাও ফিল্ডে নেই, তাহলে কেন ডিসপ্লে হচ্ছে, কারণ ডেট রয়েছে, ডেট ধরে মান্থ বের করাটা কোনো ব্যাপারই না ওর কাছে, তাই না? এবং মান্থ বেস বের করার সাথে সাথে ও কী কী দিয়েছে, কোয়ার্টার্স বের করে দিয়েছে এবং ইয়ারও বের করে দিয়েছে। তোমার যেটা প্রয়োজন সেটার উপর ক্লিক করে দাও, অটোমেটিক চলে এসেছে মান্থগুলো। এবার মান্থলি বেসে আমি কি চাই, সেলস চাই, প্রফিট চাই এবং কোয়ান্টিটি চাই। ওকে চলো এখান দিয়ে কোয়ান্টিটিটা, এই প্রফিটটাকেও মার্ক করে দিই। দেখো চলো মান্থলি বেসে আমার রিপোর্ট দিয়ে দিতে পেরেছে, দেখো এই মাসে এত সেল হয়েছে, এই মাসে এত সেল হয়েছে, সব রিপোর্ট করে দিয়েছে। তাহলে এখানে আমার আর পাইভট টেবিলের প্রয়োজন নেই, ব্যাস এইটাই হলো আমার এনাফ। দেখো সুন্দরভাবে প্রত্যেকটা বেস। এবার তোমাকে কি করতে হবে, এখানে সুন্দরভাবে ফিল্ড তৈরি করতে হবে, হেডিং দিতে হবে যে এটা এই বেসে রয়েছে, এটা এই বেসে রয়েছে এবং এটা এই বেসে রয়েছে। সেকেন্ড কাজ কি, এই জায়গায় একটা চার্ট দেখাও, সুবিধা হবে কি না, আমার প্রোগ্রেসটা এখানে দেখতে পারবো, অর্থাৎ এখানে চার্টটা দেখালে আরো মানে সুন্দর দেখতে লাগবে জিনিসটা। কীভাবে চার্ট অ্যাপ্লাই করবে পাইভট টেবিলের মধ্যে, দেখো পাইভট টেবিলের মধ্যে চার্ট অ্যাপ্লাই করার জন্য আমরা এটাকে আগে সিলেক্ট করব, এর পরিবর্তে চার্ট চাই, চলে আসবো কোথায়, পাইভট টেবিলস অপশনের পাশ, এর মধ্যেই আছে মনে হয়, হ্যাঁ এর মধ্যেই আছে, পাইভট টেবিল অ্যানালাইজের মধ্যে আসছি। আমি ইউজ করলাম পাইভট চার্ট অপশন। পাইভট চার্টের উপর যখনই ক্লিক করেছি, প্রবলেমটা খেয়াল করবে, এখানে আমরা কলম চার্ট আগেও কাজ করেছি, লাইন চার্ট দেখতে পাচ্ছি, প্রিভিউ দিচ্ছে মানে ও অ্যাভেলেবেল আমাদের কাছে। এখানে নিচের দিকে এসে ট্রি ম্যাপ শো হচ্ছে না, আরও কিছু চার্ট যেমন হিস্টোগ্রাম শো হচ্ছে না, ওয়াটারফল শো হচ্ছে না, তাহলে এই কম্বোর মধ্যে আসছে। আচ্ছা দেখো অনেক চার্ট শো অ্যাভেলেবেল নেই আমাদের কাছে, তাই না? অনেক চার্ট অ্যাভেলেবেল আছে, অনেক চার্ট অ্যাভেলেবেল নেই। কেন অ্যাভেলেবেল নেই, যে চার্টগুলো অ্যাভেলেবেল নেই সেগুলো কিন্তু পাইভট টেবিল সাপোর্ট করে না, পাইভট টেবিলের ডেটাবেসকে চার্টে কনভার্ট করার জন্য ও সাপোর্টেড না। তাহলে আমাকে এখন কি করতে হবে, আমাকে হয় পাই চার্ট না হলে বার চার্ট, আর যেগুলো অ্যাভেলেবেল সেগুলো নিয়েই কাজ চালাতে হবে, তাই না? তাহলে দেখো আমি এখানে ইনসার্ট করে নিয়েছি, এই একটা চার্ট ইনসার্ট করেছি, যেটাকে আমি সাইজ কনভার্ট করে নিয়ে একটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। ওকে, কিন্তু আমার প্রয়োজন পড়লো যে আমি ওই ট্রি ম্যাপই নেব বা হিস্টোগ্রামই নেব বা ওয়াটারফলই নেব, যেগুলো অ্যাভেলেবেল নেই, তখন তুমি কীভাবে নেবে, পাইভট টেবিল থেকে ডেটাবেসটাকে সিম্পলি বাইরে কম্পেয়ার করতে হবে। কীভাবে পাইভট টেবিল থেকে বাইরে বের করবে, দেখো ম্যানুয়ালি টাইপ করলেই তো বাইরে বেরিয়ে গেল, কিন্তু ম্যানুয়ালি টাইপ করলে তো ডেটাবেস অটোমেটিক চেঞ্জেস হবে, অর্থাৎ পুরোটা কমলো বাড়লো, সেক্ষেত্রে তো চেঞ্জেস আসবে না।
তাহলে এমন কিছু কাজ করতে হবে যাতে আমার যে রিপোর্টটা বাইরে থাকবে, পাইভট টেবিল থেকে বাইরে থাকবে, সেটাও যেন পাইভট টেবিলের সঙ্গে কানেক্টেড থাকে। তার ফলে কি হবে, পাইভট টেবিল যদি কম বেশি হয় আমার রিপোর্টও কম বেশি হবে। তাহলে তুমি কি করছো দেখো, এই রিপোর্টটা শুধুমাত্র আমি এই চারটে কন্ট্রোল সি করলাম, একদম সোজাসুজি। কোথাও একটা কন্ট্রোল ভি করে দাও, বাইরে চলে এসছে। এবার কি চাই, এখানে ইকুয়াল সাইন দাও, দিয়ে এই সেলটাকে সিলেক্ট করে এন্টার দাও, তারপর রিপোর্ট চলে এসছে। এবার কি চাই, আবার তো আমরা এইগুলোও চাই, তাহলে প্রত্যেকবারে কি করতে হবে, ইকুয়ালস টু আবার এটা, আবার এন্টার, রিপোর্ট হবে। কিন্তু না, আমরা তো ড্র্যাগ করতেও পারি, তাহলে ড্র্যাগ করব কি করে, এটাকে সিলেক্ট করে এইভাবে ড্র্যাগ করব, কিন্তু প্রবলেম হলো একই শুধু আসলো। কেন একই আসলো, এখানে একটা অটোমেটিক ফর্মুলা জেনারেট হয়ে গেছে। দেখো লক্ষ্য, যখন ইকুয়াল সিম্বল দেয় না, অটোমেটিক একটা ফর্মুলা জেনারেট হয়ে যায়। তো এখানে ফর্মুলার মধ্যে কি এমন আছে যেটা জন্য অটোমেটিক আমার সমস্ত রিপোর্টগুলো একই ভ্যালু শো হবে। লক করা কোথায় আছে, লক কোথায় ডলার সিম্বল, ওই সেলটা, ওটা কোনো ম্যাটার করে না, ওটা অন্য পারপাস। ওই সেলটা কে, A14 কে, তো এর সঙ্গে কোনো যায় আসে না, আমার তো দরকার এগুলোর। তাহলে কি বলা রয়েছে, রিজিয়নটা ইস্ট মেনশন করা রয়েছে, তাহলে ওটা আমার ওইভাবে দেব না। আমরা কিভাবে দেব, রিজিয়নটা আমরা এখান দিয়ে একটু জুম আউট করি, আমি ওকে সিম্পলি কি করছি দেখো, এইটার উপর সিলেক্ট করে বুঝিলাম রিজিয়নটা এটা, বুঝলাম, এন্টার করে দেওয়া হলো, রিপোর্ট চলে এসছে। এবার তুমি ড্র্যাগ করো না, কোনো সমস্যা আসছে, আবারও সেম লজিকে আমরা ইকুয়ালস টু এই সেলটার উপর ক্লিক করলাম, এন্টার দিলাম। আবার আমাদের কি করতে হবে, রিজিয়নটা যেটা ফিক্সড রয়েছে সেটাকে আমরা সেল দিয়ে দেবো, অর্থাৎ সেল রেঞ্জকে সিলেক্ট করে দেবো, যার ফলে কি হবে, ড্র্যাগ করলে সেলগুলোও যেন চেঞ্জ হয়ে যায়। হয়ে গেল। আবার এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রেও সেম, এটাকে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস দিলাম, এই সেলটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এইভাবে রিপোর্টটাকে বাইরে বের করে নিচ্ছি। ব্যাস এইটুকু পার্ট বাইরে বের করলেই আমার হবে। এবার তুমি এদেরকে সিলেক্ট করো, একে সিলেক্ট করো, একই ব্যাপার করে। এবার চলে যাও না, তুমি পাইভট টেবিল চার্ট পাবে না এখানে, কারণ কি, এটা তো পাইভট টেবিলের মধ্যে না। তুমি চলে আসবে কোথায়, ইনসার্টের মধ্যে চার্ট অপশন, কিন্তু চার্ট অপশন ইউজ করবে না, তুমি রিকমেন্ডেড চার্ট ইউজ করবে। এখানেই এ টু জেড সমস্ত চার্ট পেয়ে যাচ্ছে, যেমনটা ওখানে দেখতে পেয়েছিলে তেমনটাই পাবে। অল চার্ট অপশনের উপর ক্লিক করে দেখো, অটোমেটিকলি সব পাচ্ছ। তোমার কি চাই, তোমার চাই হিস্টোগ্রাম, তোমার চাই ওয়াটারফল, তুমি সিলেক্ট করছো, সিলেক্ট করার পর আমরা ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ওর উপর বেস করে চার্ট চলে এসছে। তুমি তো এবার রিপোর্টটা তো অ্যানালাইজ করতে হবে, রিপোর্টটা ডবল ওখানে রাখা যাবে না, এর উপরই রেখে দাও না, কোনো প্রবলেম নেই, বুঝলো। বা ওই কলমসগুলো হাইডও করে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, বুঝলে না। কারণ এই জিনিসটা বাইরে থাকলে হয়তো অড লুকিং লাগতে পারে, তুমি এগুলোকে সিলেক্ট করে হাইড করে দাও না, রাইট ক্লিক করে হাইড করে দাও, ডিলিট করবে না, হাইড করে দাও। এই হাইড করলে রিপোর্ট চেঞ্জ হয়ে যাবে, তাহলে কিছু করার নেই, ওই উপরে নিচে রেখে দিতে হবে, বুঝলো। তাহলে উপরে নিচে রেখে দিতে হবে। অ্যাকচুয়ালি কি হয়, যখন আমরা তো এখানে এই রিপোর্টিংটা এখানে করবো না, অ্যাকচুয়ালি ড্যাশবোর্ড বলে যে জায়গাটা তৈরি হবে, এখন ড্যাশবোর্ডে আমি যাচ্ছি না, এখন পাইভট টেবিলটাকে ক্লিয়ার করে নিই, সেখানে এই রিপোর্টটা কপি পেস্ট হবে, এখানে থাকবে না। ঠিক আছে, এইভাবে আমরা পরেরটাও রেডি করে নেব, অসুবিধা হবে না। তাহলে পাইভট টেবিল নিয়ে কার কোনো সমস্যা রইল, বাড়া যাবে পরের দিন ল্যাবে, মানে ড্র্যাগ এই জায়গাটা তো, এই জায়গাটা বলছো, আচ্ছা এই জায়গায় আমরা যখন এটাকে ডিলিট করি না, থাক সাইডে থাক, এই জায়গায় যখন কাজ করছিলাম তখন দেখবে একটা ফর্মুলা শো হচ্ছিল। অর্থাৎ অ্যাকচুয়ালি কী হয়, ইকুয়াল সিম্বল কী করে, এখানে কিছু লেখা থাকলো, আমি ইকুয়াল সিম্বল দিয়ে যদি এই সেলটাকে সিলেক্ট করে এন্টার করি, এখানে যা লিখবে পরবর্তীতে ওখানে আপডেট হতে থাকবে, এখানে যা লিখবে পরবর্তীতে ওখানে আপডেট হতে থাকবে, কারণ ওর সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। তাহলে এই জায়গায় আমাদের কী ছিল, সেল নাম্বার ছিল না, ছিল একটা কথা মেনশন, অর্থাৎ ইস্ট রিজিয়নটা কমপ্লিট করা ছিল। তার ফলে কি হচ্ছিল না, সব জায়গায় ইস্টের ডেটাগুলোই শো হচ্ছিল, অর্থাৎ এই ভ্যালুটাই আসছিল বারবার। তার জন্য আমরা কি করলাম, এই জায়গায় ইস্ট লেখা ছিল, এই জায়গাটা চেঞ্জ করে আমি সেল রেঞ্জ করে দিলাম। তার ফলে কি হলো, যখনই আমরা ড্র্যাগ করব তখন দেখো পরের সেলটা ধরে নিচ্ছি। হ্যাঁ, কেন যে কোনো সেল, ইস্ট যেখানে ছিল সেই সেলটা করে দেবে। ওকে, দেখো পরস্পর সেল চেঞ্জ হয়ে যাবে, বুঝলো। তাহলে পরের দিন পারা যাবে তো। আর তাহলে পাইভট টেবিলে তোমরা কি কি দেখলে, যে ফর্মুলা চেঞ্জ করা, অর্থাৎ কোনো ভ্যালু এরিয়ার ফর্মুলা চেঞ্জ করে দেওয়া। আর দ্বিতীয়ত কি বললাম, চার্ট রিলেটেড। এবার আরেকটা জিনিস দেখো, যখন পাইভট টেবিলে কাজ করছো, ধরো মনে করো এই টেবিলটার উপর আমরা কাজ করছি, টেবিলের উপর একবার ক্লিক করলাম, লিস্ট শো হচ্ছে না,
তাহলে কি করছি আমরা পাইভট টেবিল অ্যানালাইজ আসছি, ফিল্ড লিস্ট অপশনটাকে অন করে দিলাম, চলে এসেছে। এইবার খেয়াল করো এই জায়গায় না আমরা আরো অনেক কিছু অ্যাড করতে, চারটে বক্স কি কাজ আগে একটু খেয়াল করো। দেখো ডেটাগুলো যদি কলমস আকারে দেখাতে চাও তাহলে এই জায়গায় রাখবে, রো আকারে দেখাতে চাইলে এখানে রাখবে, আর ক্যালকুলেশন রিলেটেড কাজ করার জন্য এখানে রাখছো, আর ফিল্টার ইউজ করার জন্য এখানে ডেটা ফেলছো। তুমি যেমন শুধুমাত্র এখানে টিক মার্ক করে দিলে না, অটোমেটিক চলে আসলো, টিক মার্ক করে দিলে অটোমেটিক চলে আসলো, এখানে টিক করে দিলাম অটোমেটিক এখানে ঢুকে আসলে এই চলে আসছে। কিন্তু এখানে আসবে না, এখানে আমরা চাইলে এই জায়গায়ও রাখতে পারি। যেমন আমি মনে করলাম এই টেবিলের মধ্যে মান্থটা আমি কলম আকারে দেখবো, দেখো তাহলে দেখো মান্থটাকে নিয়ে আমরা এর মধ্যে ছেড়ে দিলাম, দেখো মান্থগুলো কলম আকারে দেখা যাচ্ছে। আবার নিয়ে আমরা এর মধ্যেই রাখলাম, লেফট ক্লিক প্রেস করে এর মধ্যে ছেড়ে দিলাম, দেখো চলে এসছে। আচ্ছা মনে করলাম এখানে আমরা মান্থটাকে পুনরায় নেব, হয়ে গেল মান্থটাকে পুনরায় নিয়ে আমরা ফিল্টারের মধ্যে করব, দেখো মান্থ ফিল্টারের মধ্যে চলে এসছে। এখানে দেখো যখনই যে মান্থ সিলেক্ট করবে অটোমেটিক তার রিপোর্ট শো হবে, ওকে করো, অটোমেটিক তার রিপোর্ট শো হবে, বুঝেছে? এটা হ্যাশট্যাগ, এটা কোনো এরর না কিন্তু, এটা ছোট হয়ে গেছে এর জন্য, ঠিক আছে? তাহলে এখানে অটোমেটিক যে মান্থ সিলেক্ট করবো আমরা সেই মাসের রিপোর্টটা এখানে দেখাবে। তাহলে মান্থকে ফিল্টারে রাখলে এই সুবিধা পাবো, বুঝলো? আচ্ছা এবার পরের দিন যে কাজটা হবে একটু দেখে নাও। পরের দিন আমরা, হয়ে গেছে, আমি রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি, এইটুকুই হলে